বাংলাদেশে বর্তমানে অরাজক পরিস্থিতি, আমরা সেটা জানি, এবং এই ইউনূসের কলকাঠি নাড়ার পরেই হাসিনা দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন, আমরা সেটাও জানি। কিন্তু বাংলাদেশের মানুষ যারা বর্তমানে ভুক্তভোগী, যারা এই গোটা সমস্যাটা, গোটা সিচুয়েশনটাকে যারা ফেস করছে, তারা কিন্তু ইতিমধ্যে এটাও বলছে যে তারা চান না যে এই আরাকান করিডোর হোক, এবং যার ফলে ইউনূসের বিরুদ্ধে তারা বিক্ষোভে নামছেন, তারা তার বিরুদ্ধে তারা ঘোষণা করছেন। তাহলে ইউনূসের জায়গাটা কি আস্তে আস্তে কি কোথাও একটা গিয়ে হালকা হতে শুরু করেছে বাংলাদেশে? অলরেডি বা সাধারণ মানুষের কাছে ইউনূস একটা পাইরেট, একটা দেশ বিরোধী, একটা বিদেশি হাতের কিরণক, এটা সাধারণ মানুষের, রিক্সাওয়ালার মুখে মুখে এখন চলে গেছে, রাস্তার মানুষের মুখে চলে গেছে। তারপরে বড় দল যেটা আছে বিএনপিও বুঝতে পেরেছে যে তার এখানে একটা নির্বাচন দিয়ে সুষ্ঠু ধারায় রাজনীতিকে ফিরিয়ে আনার পরিকল্পনা ইউনূসের নাই, ইউনূসের যে এজেন্ডা এগুলো তারা বুঝতে পারছে, যার জন্য খুব শীঘ্রই সারা দেশের বিএনপি সহ আরো যারা আছে সকল রাজনৈতিক দল এক হয়ে তার বিরুদ্ধে নেমে পড়বে, এবং দেখবেন যে হই হই শুরু হয়ে যাবে তার, এবং তার যে এক্সিটটা, তার কোনো মানে প্রেস্টিজিয়াস এক্সিট হবে না, সেফ এক্সিট হবে না তার। সে যা শুরু করছে, সে তো একটা সুন্দর দেশ, যে দেশটা আমাদের স্বাধীনতা এনে দিল, যে তারা যে তাদের সাথে যে বন্ধুত্ব, আমি অনেক কথা আমার জানা আছে। এই যে কালাদান যে প্রজেক্ট মায়ানমারের থেকে ভারত যে $1 বিলিয়ন দিয়ে যে প্রজেক্টটা করতেছে, এই প্রজেক্টটা কিন্তু করা দরকার ছিল না। বাংলাদেশে শেখ হাসিনার গভর্নমেন্ট ইন্ডিয়াকে অনেক সাহায্য করছে বা অনেক সহযোগিতা করছে, কিন্তু এই কালাদানে না গিয়ে এই বাংলাদেশের ভিতর দিয়ে কক্সবাজার থেকে শুরু করে সোজা 7 সিস্টারে চলে যাওয়ার জন্য, ত্রিপুরায় ঢোকার জন্য একেবারে 50 কিলোমিটারও না, এইখান দিয়ে ঢুকলে কিন্তু অনেক সহজে পথ শর্টকাট হয়। কিন্তু শেখ হাসিনা রাজি হয়নি ভারতকে দিতে। তারপরে রাজি হয়নি মানে তখন দেয় নাই, কিন্তু শেখ হাসিনাকে প্রেসারাইজ না করে ভারত ওটাকে মায়ানমারের কাছ থেকে নিয়ে সেই কালাদানে ওখানে একটা বড় ব্রিজ, বড় প্রজেক্ট হাতে নিয়েছে। মানে কি, তারা কিন্তু বাংলাদেশকে ইজ্জত করে, যে বাংলাদেশ ঠিক আছে এখন আমাদেরকে দিতে চাইছে না, আমরা যা প্রয়োজন সবকিছু দিতে পারছে না, দিচ্ছে আমাদেরকে, কিন্তু সব দিতে পারছে না, ঠিক আছে আমরা অল্টারনেটিভ খুঁজে নেই। কিন্তু তারা শেখ হাসিনার বিরুদ্ধে বা বাংলাদেশের বিরুদ্ধে ভারত কিন্তু একটা কথাও বলে নেই, সব সময় সহযোগিতার কথা বলে গেছে, যে যেমন ভাই ভাইয়ের জন্য ফিল করে, বন্ধু বন্ধুর জন্য ফিল করে। আজকে যে বাংলাদেশে যে শেখ হাসিনার পতন ঘটছে, এই যে সন্ত্রাসীদের হাতে, এই দেশ বিক্রি ম্যাটিকুলাস ডিজাইনের কারণে, এটা তো বিপ্লব ছিল না, তাতে কি হয়েছে, সারা পৃথিবীর মানুষ এখন বুঝতে পারছে, সারা ভারতের সকল রাজনৈতিক দলগুলো আহত হয়েছে এই ঘটনায়। এটা আমি সাংবাদিক হিসেবে আমি জানি এটা। তবে শারিক ভাই এসবের মধ্যে, হ্যাঁ বলুন। আরেকটা কথা আমি বলি, যে এরা যে বলে যে বাংলাদেশ, ইন্ডিয়া ভারত বা বাংলাদেশ বিরোধী যদি হতো, ইন্দিরা গান্ধী যদি শেখ মুজিবকে বাঁচিয়ে আনার জন্য যে চেষ্টা চরিত্র করছে, যে এমন কোন ইভেন নিক্সনের কাছে গিয়ে সে করছে, ভিক্ষা চাওয়ার মতো, যে তুমি তাকে ছেড়ে দিতে বলো, মাফ করে দিতে বলো, শেখ মুজিবের জানটা ফিরে দাও, এরকম করে সে সারা পৃথিবী ঘুরছে। তারপরে শেখ মুজিবকে ফিরিয়ে না আনলে মুক্তিযোদ্ধাদের ভিতরে 4টে গ্রুপ হইতো কমপক্ষে, 4 গ্রুপে গন্ডগোল করতো, সবাই মিলে বলতো যে সিকিমের মতো ভোট দিয়ে ভারতের পক্ষে চলে যাও, ভারতে এই একীভূত হয়ে যাও। এটা একেবারে খুব সহজ গেম ছিল, কিন্তু সেই ভারতের তখনকার নেতৃত্ব, পরের নেতৃত্ব, এখনকার নেতৃত্ব তারা এটা মনেই করে না যে বাংলাদেশকে গ্র্যাব করতে হবে। এটা বহুবার প্রমাণিত হয়েছে। এটা যদি মানুষ না বোঝে, এই সেল করার চেষ্টা করে ওরা, যে ভারত বাংলাদেশ বিরোধী, কোনো অবস্থাতে ভারত বাংলাদেশ বিরোধী না। ভারতেরও হাজার সমস্যা আছে, বাংলাদেশেরও সমস্যা আছে। এসব দেশে আমাদের ভারতেরও অনেক গরিব মানুষ আছে, যাদের প্রান্তিক কৃষক আছে, শ্রমিক আছে, বাংলাদেশেরও আছে। তো সকলের বিভিন্ন লোকের সমস্যা বিভিন্ন, তো কাজে এগুলো সব ফেস করতে হয় সব দেশেরই একসাথে বসে, সহযোগিতা, এখানে কনফ্লিক্ট নয়, কম্প্রোমাইজ, কোঅপারেশন।
শরীফ ভাই, এসবের মধ্যে আরো একটা কথা, বাংলাদেশে বর্তমানে আমরা জানি যে আতাউল্লাহ, যিনি পাক আইএসআই জঙ্গি সংগঠনের শাখা সংগঠনের প্রধান, তিনি ধরা পড়েছেন বাংলাদেশ থেকে। এরকম যে একটা ঘটনা, কি উদ্দেশ্য নিয়ে তিনি এসেছিলেন? তাহলে কি এই যে ভারত পাক এই যে সংঘাত, এই সংঘাতের সঙ্গে কি এটার কি কোনো যোগাযোগ আছে? বাংলাদেশের মাটিতে কেন পাওয়া গেল তাকে? আমি আপনাকে বলি, যেহেতু আমরা সাংবাদিক, তো আমাদের অনেক সমস্যা আছে। আমরা কিন্তু অনেক খবর পাই, সব খবর আমরা বলতে পারি না, লিখতেও পারি না। আমাকে একবার 2015-তে আমি একটা টক শোতে ছিলাম। আমাদের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, আর একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশনস এর ভদ্র মহিলা ছিলেন, খুব নাম করা। তো আমি বললাম যে আমি তো জানি যে আমার তো কিছু লোক আর্মিতে আছে, বিডিআর আছে, বিভিন্ন জায়গায় আছে। আমি এই আপনার ওই আরাকান থেকে যে ওই রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও যে ওখানে অ্যাক্টিভ, এবং আরএসও কে অস্ত্র সাহায্য করে বাংলাদেশ থেকে। একদিন বিডিআর এ ওষুধের হেলিকপ্টারে ওষুধের আসছে, বক্স আসছে কয়েকটা। তো বিডিআর এর কয়েকজন জওয়ান ওটা খুলতে গেছে, খুলে দেখে অস্ত্র। তো পরে কমান্ডারের কাছে জিজ্ঞেস করছে, কমান্ডার বলছে কি যায় না, এটা রেখে দাও, ওরা আরাকানের ওই রোহিঙ্গারা আসবে, ওদেরকে দিয়ে দাও। যে হসপিটালটায় বসে এই কাজ হয়েছে, সেই হসপিটাল জামাত পরিচালনা করে। এরকম 2টা হসপিটাল আছে। এটা আজকে 10-15 বছর আগের কথা আমি বলছি। তো এখানে বহু আগের থেকে এখানে সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে। স্বাধীনতা বিরোধীরা এর আগে, এর আগে যত রোহিঙ্গা বাংলাদেশে আসছে, প্রায় 2.5 লক্ষ 3 লক্ষ রোহিঙ্গা আসছিল, তারা কিন্তু সবাই ওই এখানে আইডি তৈরি করছে, পাসপোর্ট তৈরি করছে, অনেকে বিদেশে চলে গেছে, আর অনেকে এখানে থেকে ওই জামাতের সাথে, বিএনপির সাথে মিলে ওরা ওই ট্রাক ড্রাইভার বা ছোট ছোট বাসের ড্রাইভার, রিক্সা, অটো রিক্সা, এইসব কাজ করে। কিন্তু পুরোটা স্বাধীনতা বিরোধী। তারা বাংলাদেশের যারা স্বাধীনতা বিরোধী, তাদের সাথে এদের যোগাযোগ আমরা লক্ষ্য করছি, আমরা রিপোর্ট করছি। তো এই রোহিঙ্গাদের যে রোহিঙ্গারা কিন্তু আরাকানিদের সাথেও মিলল না। ওই বৌদ্ধ ধর্মাবলম্বীদের আরাকানে, মায়ানমারের জান্তা, তাদের সাথে ওরা একসাথে চলতে পারলো না। মানুষকে একটা সহযোগিতা তৈরি করে চলতে হয়। মানুষ যদি অসহযোগিতা এবং হিংসার পথ নেয়, তাহলে কোনোদিন তারা শান্তি পাবে না, কোনোদিন একটা বসত বাড়ি ফিরে পাবে না। তো এরকম রোহিঙ্গাদের বিষয়টা এরকম। এখন রোহিঙ্গাদের যে অবস্থা হয়েছে, আরাকানের যে আর্মি, তারা তো রোহিঙ্গাদের বিরুদ্ধে, তারা তো এই যে স্ট্র্যাটেজি নিল ইউনূস সরকার।